ॐ सहनाववतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। আমরা অব্যয় পড়ছিলাম, ইতিমধ্যে আপনারা অনেক অপ্রভাবী অব্যয় জেনে গেছেন। এগুলো প্রয়োগ করছেন কি বাক্য তৈরির সময়, কথা বলার সময় করছেন প্রয়োগ আপনারা? দিদি আমি করছি না। কেন করছেন না? শিখছেন যেটা সেটা প্রয়োগ না করলে তো হবে ওই না, আমি যেখানে আছি তো এখানে একটু প্রবলেম আছে, এই জন্য আমি দিন ক্লাসটা শুধু শুনে যাচ্ছি, প্র্যাকটিস হচ্ছে না। ওই আমাদের গ্রুপে তো ওনারা প্র্যাকটিস করছে, তা আমি সময় দিতে পারছি না। আপনি কি যে হবে আমার দোষা। আপনি ধরুন কাজ করছেন, কাজ করতে করতে ভাবুন, সংস্কৃতে ভাবুন, বাংলায় না ভেবে, তাহলে তো প্র্যাকটিস হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই আচ্ছা, চেষ্টা করব। এই নতুন যেই জিনিসগুলো শিখছেন সেগুলো সংস্কৃতে চিন্তা করুন। আমরা তো এই অব্যয় যেগুলো শিখছি এগুলো বাংলা ব্যবহার করেই থাকি, এগুলো ছাড়া বাক্যই হয় না, তাই না? তো আমরা হচ্ছে ইয়ের বদলে মতর বদলে ইবো চিন্তা করব, ইয়ের বদলে এবো চিন্তা করব, তাহলেই হলো। আস্তে আস্তের বদলে শনৈহি শনৈহি চিন্তা করব, তাহলেই প্র্যাকটিস হয়ে গেল। এটা ইয়ে করে নিয়ে নিতে হবে, মানে এটা ওই তাবিজ বানিয়ে নিয়ে নিতে হবে, তাহলেই হবে। তাই একটা ভাষা শিখতে গেলে তো ওভাবেই শিখতে হয়, প্র্যাকটিস শুধু থিওরি পড়ে আসলে লাভ নেই। না না না, আচ্ছা, আর বাকিরা প্র্যাকটিক্যাল করতে হবে, প্র্যাকটিক্যাল। বাকিরা কি চর্চা করছেন? না দিদি, করছি না। কেন করছেন? চর্চা করছি, দু একটা প্রশ্ন করব, সবাই কথা বলুক। চর্চা করছি। আচ্ছা, চর্চা নিয়ে দু একটা কথা বলার ছিল, বলবো কি? হ্যাঁ অবশ্যই বলুন। আমরা শিখেছি চ দিয়ে যুক্ত হলে আমরা শিখেছি, তো সেক্ষেত্রে আরেকটু বিশেষত্ব যেটা আমি পাচ্ছি সেটা হলো এই যে মানে যখন দুটো এক বচন যখন চ দ্বারা যুক্ত হয় তখন ক্রিয়ার দ্বিবচন। এখানে একটা এটা সমস্যা নেই, সমস্যাটা এটাই যে বলছি দুই বা ততোধিক এক বচনন্ত কর্তৃপদ থাকলে অনেক অনেক জায়গায় ক্রিয়ার এক বচন হয়। এই সমস্ত জায়গায় ক্রিয়াপদটি প্রত্যেক কর্তৃপদের সঙ্গে পৃথকভাবে অন্বিত হয়। এইটা একটু পরিষ্কার করে দেবেন আজকে, এখন কিংবা পরে যখন মনে করেন। না না, দেখুন একটা বিষয়, আমরা চ দ্বারা যখন যুক্ত করছি, যেই শব্দগুলোকে যুক্ত করছি তারা হয়তো ইন্ডিভিজুয়ালি আপনার এক বচন আছে, ঠিক আছে, কিন্তু ক্রিয়াটা তো সে একা, মানে একজন কর্তা করছে না, যাদেরকে আমরা যুক্ত করছি তারা প্রত্যেকেই করছে, প্রত্যেকেই ওই ক্রিয়ার সাথে যুক্ত।
একজন যদি করতো তাহলে আমরা একবচন ব্যবহার করতাম, কিন্তু দ্বারা আমরা একাধিক কর্তা প্রয়োগ করছি, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের কর্তা যতজন তত বচন হবে, সেই বচন প্রয়োগ করতে হবে। একটা কর্তা যতজন হবে, সে তুমি আমি যখন হচ্ছে তখন কি হবে? যখন বিভিন্ন পুরুষের কর্তা চ দ্বারা যুক্ত হচ্ছে, আচ্ছা, সেই যখন ক্ষেত্রে মধ্যম পুরুষ, ক্রিয়াপদের মধ্যম পুরুষ, উত্তম পুরুষ যখন এরকম হচ্ছে। এটাও সেইটা এটা একটু এটা ভালো প্রশ্ন করেছেন আপনি। দেখুন, ধরুন আমি বলছি আমি রাম এবং সীতা এই কাজটা করছি। আমি আলাদা আলাদাভাবে তিনজনের কথা বললাম, বা আমি রাম সীতা নয়, আমি বলি আমি, তুমি এবং সে এই কাজটা করছি। এখানে তিন পুরুষ আছে, তাই না? কিন্তু আপনি আছে। খেয়াল করে দেখুন, এখন আপনার মনে প্রশ্নটা আসা স্বাভাবিক যে আমি দাঁড়ান, আমি একটু লিখে দেখালে এটা বোঝাটা সহজ হবে। আমি একটু লিখে দেখাই। আমি, তুমি, সে। তো এখানে যদি আমাদের কর্তা তো তিনজনই, এবং সে। দিদি, হ্যাঁ বলুন। স্ক্রিনটা দেখা যাচ্ছে না, স্ক্রিনে শুধু আমাদের সবাইকে দেখা যাচ্ছে। স্ক্রিন না, দেখা লেখাগুলো যাচ্ছে। দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা স্ক্রিনটা তো আমি যাচ্ছে। দেখতে পাচ্ছি। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে। আপনি পার্টিসিপেন্টে ঢুকে আছেন, আপনি একটু বাঁদিকে স্লাইড করুন, তাহলে চলে আসবে। ও, বাঁ দিকে সিলেক্ট করবেন। হ্যাঁ, বাঁ দিক থেকে ডান দিকে স্লাইড করলে চলে আসবে। ও এসেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন ঠিক দেখতে আছে, পাচ্ছেন? পেয়েছি। আচ্ছা, হ্যাঁ, যেটা বলছিলাম যে আমি, তুমি এবং সে কাজটি করছি। এখানে আমাদের ক্রিয়া হচ্ছে করা। এখন আমরা যখন অনুবাদ করব, আমাদের প্রশ্ন আসাটা স্বাভাবিক যে কর্তা তিনজন, তিন পুরুষ। আমি এখন ক্রি ধাতুর কি উত্তম পুরুষ প্রয়োগ করব, মধ্যম পুরুষ করব, নাকি প্রথম পুরুষ করব? বচন নিয়ে কোনো কনফিউশন নেই, কারণ এখানে দুই ততোধিক জন কাজ করছে, তার মানে আমরা বহু বচন প্রয়োগ করব। কিন্তু উত্তম, মধ্যম নাকি প্রথম, সেটা আপনার কমন সেন্স কাজে লাগাতে হবে। কিভাবে? আমি, তুমি, সে যদি থাকে, মানে সেই ক্ষেত্রে আমরা এই তিনটার একটা এক কথায় প্রকাশ আছে। আমি, তুমি, সে কি হয় বলুন তো? আমরা না? এক কথায় যদি বলি আমরা, তার মানে এটা উত্তম পুরুষে আছে, বুঝে নিতে হবে। ধরুন আমি বাদ দিয়ে দিলাম, তুমি, সে, তুমি, রিনা এবং সে, এবং আরেকজনের নাম দিয়ে দিই, কি হবে? সীমা। আমি দেন, তুমি, রিমা এবং আমি। না, আমি দিলে তো সেটা আমরা হয়ে যাচ্ছে। আমি এটা আরেকটা বোঝানোর জন্য, তুমি, রিনা এবং সীমা। তো এই তিনটাকে যদি এক কথায় বলতে যাই কি হবে? তোমরা। তো এই ক্ষেত্রে আমরা ক্রি ধাতুর মধ্যম পুরুষের রূপ ব্যবহার করব, বহুবচন অবশ্যই, তবে এখানে মেইন কর্তা হচ্ছে তুমি। তুমির সাথে এরা যুক্ত হয়েছে, রিনা এবং সীমা। আমি যাকে কথাটা বলছি, যাকে উদ্দেশ্য করে কথাটা বলছি, সে হচ্ছে তুমি। তো আমাদের মেইন কর্তা সে, তুমি। তো আমরা প্রয়োগ করব হচ্ছে এই উত্তম পুরুষের রূপ ক্রিয়াতে। যদি আমি থাকতো, আমি, রিনা এবং সীমা, সেই ক্ষেত্রে আমাদের মেইন কর্তা থাকতো হচ্ছে আমি। তো তখন আমরা প্রয়োগ করতাম কি? উত্তম পুরুষের রূপ। আর যদি এরকম থাকে যে রাম, রিনা এবং সীমা, এই ক্ষেত্রে আমি, তুমির কোনো অস্তিত্বই নেই। এটাকে আমরা এক কথায় বললে, আমরা যদি পরের রাম, রিনা এবং সীমা আসছে, তাদের জন্য রান্না করো, বা তারা এখানে খাবে, আমরা এই লাইনটা দিয়ে শুরু করলেও দ্বিতীয় লাইনে গিয়ে আবার রাম, রিনা, সীমা রিপিট করি না, তাদের বদলে লিখি তারা।
তাই না? আমরা যদি একাধিক বাক্য গঠন করি তখন তারা লিখি, তো বুঝতেই পারছি এখানে তারা বলতে তৎশব্দের প্রয়োগ হচ্ছে, মানে এখানে প্রথম পুরুষের রূপ প্রয়োগ করতে হবে। এটা কমন সেন্সের বিষয়। আমি ধাতুতে কোন রূপটা প্রয়োগ করব, মানে একাধিক পুরুষের কর্তা থাকলে সেটা হচ্ছে কমন সেন্সকে কাজে লাগিয়ে করতে হবে। যদি কর্তাটা মেইন থাকে, মানে কথাটা যার উদ্দেশ্যে বলা হচ্ছে সে তুমি হয়, সেই ক্ষেত্রে মধ্যম পুরুষের রূপ প্রয়োগ করতে হবে। আমি হলে উত্তম পুরুষ, আর আমি তুমির অস্তিত্ব না থাকলে প্রথম পুরুষ। ঠিক আছে স্বপন? আচ্ছা দিদি, হ্যাঁ, এই যে যদি আমি থাকে তাহলে আছে কি অসমাত শব্দ? হ্যাঁ, হ্যাঁ, আমি থাকলে আমি প্রাধান্য পাবে, উত্তম পুরুষ প্রাধান্য পাবে। তুমির উপস্থিতি থাকলে তুমি, মানে মধ্যম পুরুষ প্রাধান্য পাবে, আর আমি তুমির তার মানে অস্তিত্ব না ইউসমাত থাকলে শব্দ? প্রথম পুরুষ। দিদি ইউসমাত শব্দের ওই ইয়েগুলো আসবে তো না? হ্যাঁ, সে ইউসমত আসবে তুমি থাকলে, তুমি যদি উপস্থিত থাকে। তুমি থাকলে, হুম। হুম, মানে ওটা হচ্ছে ডিপেন্ড করবে, বহু বচন যদি থাকে, অনেকগুলো থাকে না, তাহলে হচ্ছে বহু বচনের রূপটা বসবে নাকি? হুম, হুম, আর আমি তুমি সে তিনটাই থাকলে আমি প্রাধান্য পাবে, মানে উত্তম পুরুষ প্রাধান্য পাবে। এটা লিখে আর নিতে যদি তারা পারেন। থাকে, তারা থাকলে আমি তুমি তারা থাকলে তো প্রথম পুরুষ, সেটার চিন্তা করার দরকার নেই। আমিও নেই তুমিও নেই, তৎশব্দ? মানে হচ্ছে প্রথম পুরুষ আছে। তৎশব্দ? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, তৎশব্দ। আচ্ছা, তৎশব্দের যে রূপগুলো দিয়েছে ইয়াতে, ওগুলো আসবে তো না? হ্যাঁ, হ্যাঁ, আপনারা আচ্ছা এটা একটু আচ্ছা, লিখে নিতে পারেন যে আমি সে তুমি তিনজনই কর্তা থাকলে একই সাথে এবং দ্বারা যুক্ত থাকলে আমি প্রাধান্য পাবে। তারপর তুমি প্লাস, মানে আমির অনুপস্থিতিতে তুমি প্রাধান্য পাবে, মানে আমি দ্বারা বুঝাচ্ছি মানে উত্তম পুরুষ প্রাধান্য পাবে। এই বুঝার সুবিধার্থে আমি লিখছি আর কি, আমি উত্তম পুরুষ লিখে দিই। উত্তম পুরুষ প্রাধান্য পাবে, তারপর মধ্যম পুরুষ প্রাধান্য পাবে। উত্তম পুরুষের অনুপস্থিতিতে মধ্যম পুরুষ প্রাধান্য পাবে। স্বপন মহোদয় কি উত্তর পেয়েছেন? হ্যাঁ, আমি উত্তর পেয়েছি। উত্তরের সাথে কোনো কন্ট্রাডিক্টরি নাই, কিন্তু যেখানে আপনি যেটা বলেছেন সেটাও আমি বুঝলাম। যেমন সে তুমি আমি, যখন বলছি আমি সহ তম অহম চ পঠামহ, হুম, অহম আছে, অর্থাৎ এই চয়ের আমি যেটা বুঝতে পারছি আমার মতো করে, সেটা আপনি আমার ভুলটা সংশোধন করে দেন, যে চয়ের পাশে এখানে আছে অহম, তাহলে অহমের মতোই এই ক্রিয়াপদ যেটা আছে সেটা পরিবর্তন হচ্ছে। না, কেন? ছয়ের পাশে কি আছে এটা ম্যাটার করছে না। মেইন এখানে হচ্ছে ম্যাটার করছে যে উত্তম পুরুষ উপস্থিতি আছে কিনা, উত্তম পুরুষের উপস্থিতি আছে কিনা। উত্তম পুরুষের উপস্থিতি থাকলে উত্তম পুরুষ প্রাধান্য পাবে। চ কিন্তু আমি চাইলে শুরুতেও লিখতে পারি, কারণ সংস্কৃতে আপনার এটা কোনো ম্যাটার করে না যে কোন শব্দটা কার পরে লিখতে হবে, এর কোনো নিয়ম নেই। যেখানে আপনার মন চায় সেখানেই লিখতে পারেন, তবে সৌন্দর্য বলে একটা কথা আছে বলে আমরা সাজিয়েই লিখি। ঠিক আছে? নয়তো আপনি উল্টাপাল্টা লিখলেও কিন্তু যদি আপনি শুরুতে লিখতে চান, অহম সহ ত্বাম পঠামহ, এরকম লিখতে পারেন, বা পঠামহ অহম ত্বাম সহ, এরকমও লিখতে পারেন। বাক্য কিন্তু সঠিক হবে, কিন্তু সুন্দর থাকবে না, সৌন্দর্যটা নষ্ট হবে। সেই জন্য আমরা সাজিয়ে লিখি। এর পাশে কি আছে এটা ম্যাটার করছে না, ম্যাটার করছে উত্তম পুরুষ আছে কিনা। উত্তম পুরুষ থাকে উত্তম পুরুষ প্রাধান্য পাবে। মধ্যম পুরুষ থাকলে উত্তম পুরুষের অনুপস্থিতিতে মধ্যম পুরুষ প্রাধান্য পাবে, আর মধ্যম পুরুষ বা উত্তম পুরুষ কেউ না থাকলে তো প্রথম পুরুষ রাজা, সেই প্রাধান্য পাবে। এই হলো ব্যাপার। তাহলে কি কথাটা কি এইরকম, বাংলাতে যদি
বুঝতে চেষ্টা করি যে যদি বিভিন্ন পুরুষের কর্তা চ দ্বারা যুক্ত হয়, বিভিন্ন পুরুষ, হুম তবে মধ্যম পুরুষ থাকলে ক্রিয়াপদের মধ্যম পুরুষ এবং উত্তম পুরুষ থাকলে ক্রিয়াপদের উত্তম পুরুষ। হ্যাঁ, এইটাই তো আপনি বলছেন। উত্তম পুরুষ এবং মধ্যম পুরুষ উভয়ই থাকলে কি হবে? উত্তম পুরুষ এবং মধ্যম পুরুষ যদি দুটোই থাকে তাহলে পুরুষ প্রাধান্য পাবে। হুম হ্যাঁ, উত্তম প্রাধান্য পাবে। উত্তম প্রাধান্য পাবে। হ্যাঁ, এটাই এটাই আপনি লিখে নিন। আর এরা কেউ না থাকলে সে তখন প্রথম পুরুষ একা একা রাজত্ব করবে। ঠিক আছে? ঠিক আছে দিদি। হ্যাঁ, আচ্ছা, অনেক আলোচনা হয়ে গেল। না ভালো তো, একটা নতুন জিনিস সবাই জানতে পারলো, নয়তো সবাই বাক্য গঠন করতে গিয়ে হচ্ছে সমস্যায় পড়তো, বুঝতে পারতো না। ঠিক আছে, আমরা আরো এখানে অনেক হ্যাঁ হুম, বলুন। এখানে এখানে কর্তা এবং ক্রিয়া ব্যাপারটা নিয়ে এই এবং যেটা চ, এটা একটা বড় একটা সাবজেক্ট বলে আমার কাছে মনে হয়। কারণ আমি যতই ভেতরে ঢুকছি ততই দেখছি এর মধ্যে থেকে অনেক অনেক রস আস্বাদন করার সুযোগ আসছে। হুম, খুব ভালো, আপনি এভাবেই প্রশ্ন করে যান, তাহলে আমরা আরো নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করতে পারবো। আপনি ঠিক আছে দিদি, ধন্যবাদ। গতদিন কতগুলো অব্যয় কথা বলতে বলতে বের করে ফেলেছিলেন, অপ্রভাবী অব্যয়। ঠিক আছে, তাহলে আমরা আরো কিছু নতুন অব্যয় শিখি। আচ্ছা দিদি, আপনি যে দুটো লাইন বললেন, হ্যাঁ, আমি তুমিও সে কাজটি করছি, হুম অহম ত্বম স্বহ চ ইদম কার্যম কুর্ম, ঠিক আছে? হুম ঠিক আছে। আচ্ছা, তুমি রিনা এবং সীমা কাজটি করছো, ত্বম রিমা সীমা চ রিনা সীমা চ ইদম কার্যম কুরুথ। না না, করছো তো, মানে লট লকার হবে। আচ্ছা দিদি, আরেকটা কথা, লকারে পরিচয়ের কথা একটু- লকারে কুরুথ, হয়তো কুরুথ, আচ্ছা হ আচ্ছা, বলিনি আপনি কি কিন্তু তুমি কুরুথ। বলেছেন? তুমি বলেছেন, আমি ভেবেছি তিনটাই প্রথম পুরুষ কিনা। মধ্যম পুরুষ কি প্রয়োগ করেছেন? হ্যাঁ হ্যাঁ, ত্বম, তুমি রিনা এবং সীমা, আচ্ছা, হ্যাঁ ত্বম তাহলে রিনা ঠিক আছে। সীমা চ ইদম কার্যম কুরুথ। হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে। ধন্যবাদ। হুম, হ্যাঁ স্বপ্ন আরেকটি কথা, মহোদয়, হ্যাঁ বলুন। দুই কিংবা দুইয়ের অধিক মানে ততোধিক হুম কর্তা হুম যদি বিভিন্ন বচনের হয় হুম তাহলে কখনো কখনো কি ক্রিয়ার বচনটা নিকটবর্তী কর্তা অনুযায়ী হয়ে থাকে? না, দেখুন, দুইয়ের অধিক কর্তা, মানে আপনি কিরকম বলতে চাইছেন যে আমরা দুইজন, এখানে অসমত শব্দের তো দ্বিবচন হলো, তুই মানে তুমি এবং রাম, এরকম বলতে চাইছেন যে এখানে একটা কর্তা আমি হচ্ছে দ্বিবচন, একটা একবচন, আরেকটা একবচন, এরকম? আমি যেটা বলছি সেটা আপনি একটু কাইন্ডলি ড্যাশবোর্ডে লিখুন প্লিজ। হ্যাঁ বলুন। আচ্ছা দিদি, আমি মনে হয় তত প্রবিশতি, তত হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান এক তত মিনিট। প্রবিশতি হুম মুনি, তত প্রবিশতি প্রবিশতি তি, হ্যাঁ, মুনিস্তস্য মুনিস্তাস্য। মুনিস্ত হ্যাঁ মুনিস্তস্য মুনিস্তস্য শিষ্যশ্চ শিষ্যশ্চ শিষ্যশ্চ। শিষ্যশ্চ, হ্যাঁ, এইটা একটু আমাকে ভেঙে দেন।
মুনিস্তাস্য মুনিহি, এখানে দন্তস্বটা বিসর্গ হয়ে যাবে, মুনিহি হয়ে যাবে, মুনিহি। এটা তাস্যা শিষ্যাহ। শিষ্য এবং মুনি, হ্যাঁ, সেখানে প্রবেশ করলো, এটা কি বুঝতে পারছো মনে হয় নাকি? দুটোই তো এক শিষ্যাশ্চ। বচন আছে, এক বচনই আছে তো। শিষ্যাশ্চ, শিষ্যাশ্চ যেটা, এই শিষ্যাশ্চটা মনে হয় সন্ধি বিচ্ছেদ হয়েছে এখানে। হ্যাঁ, সন্ধি বিচ্ছেদ। আপনি যেটা বলছেন এটা কি শিষ্যাশ্চ না শিষ্যাশ্চ? শিষ্যাশ্চ। আকার নেই তাই তো? আকার আছে। আকার আছে, তাহলে বহুবচন। হ্যাঁ, তাহলে এখানে কর্তা তো দুইজন। কর্তা দুইজন কোথায়? শিষ্যা তো অনেকজন, বহু, দুই ততোধিক জন। মুনি এবং অনেক শিষ্য, হ্যাঁ ততোধিক কর্তা। হ্যাঁ হ্যাঁ, এখানে মুনি আপনি তো আছেন, দুইজন ভাবলে চলবে না, কারণ শিষ্যা মানে তো অনেক শিষ্য, তার মানে এটা দিয়েই বহুবচন আপনাকে প্রয়োগ করে ফেলতে পারেন আপনি চাইলে, ওই মুনির দিকে তাকানো দরকার নেই। একটা কর্তা বহুবচন আছে মানে আরো মিলে তো আরো বেশি হবে। বলুন। মানে একটা কর্তা বহুবচনে থাকলে আপনাকে বাকিটা আর চিন্তা করার দরকার নেই, আপনি ক্রিয়া বহুবচন প্রয়োগ করবেন আর কি। এখানে তো প্রতিশ্রুতি হয়েছে, নাকি প্রবিশ্যন্তি হবে? প্রবিশ্যন্তি হওয়া উচিত, এখন উনি যেটা বললেন এটা প্রবিশ্যতি বলেছেন। হ্যাঁ, প্রবিশ্যতি আছে। আচ্ছা, এটা কোথায় পেয়েছেন? এটা ব্যাকরণ কণিকার 18 পৃষ্ঠাতে আছে। আচ্ছা, কিন্তু এটা প্রবিশ্যন্তি হওয়া উচিত 4 খতে। এটা আমাকে একটু দেখতে হবে কোনো বিশেষ কারণে হয়েছে কিনা। আচ্ছা, আমি এটা আপনাদেরকে পরে গ্রুপে জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? কারণ হয় টাইপিং মিস্টেক, নয় স্পেশাল কোনো কারণ আছে। এখন স্পেশাল কারণটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, যদি থেকে থাকে। এখানে নিয়মটা লিখেছে, দুই বা ততোধিক কর্তা বিভিন্ন বচনের হলে কখনো কখনো ক্রিয়াটির বচন নিকটবর্তী কর্তা অনুযায়ী হয়ে থাকে। ঠিক ঠিক। নিকটবর্তী বলতে সম্ভবত প্রধান কর্তাকে নির্দেশ করছে। তো এখানে প্রধান কর্তা তো মুনি প্রবেশ করেছে তার শিষ্যদের সহ, তো এটা কিন্তু প্রবিশ্যন্তি হলে কিন্তু বাক্যটা ভুল নয়, এটা সম্ভবত ব্যতিক্রম নিয়ম। মানে ব্যতিক্রম বলতে আপনার মানে দুইটাই গ্রহণযোগ্য এরকম নিয়ম। ব্যতিক্রম বলতে এরকম নয় যে আলাদা নিয়ম, তবে প্রবিশ্যন্তি দিলেও হবে, এটা আমি নিশ্চিত। আচ্ছা, আমি এটা একটু জেনে আপনাদেরকে জানাবো, ঠিক আছে? হয় পরের ক্লাসে নয় গ্রুপে জানিয়ে দিব, ঠিক আছে? স্বপন, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন, জিজ্ঞাসা, আলোচনা আছে? নয়তো আমরা আরো কিছু নতুন অব্যয় জানি। আচ্ছা, ঠিক আছে, আমরা জানি। মাঝে কোনো জিজ্ঞাসা মনে উদয় হলে অবশ্যই বলবেন আনমিউট করে, ঠিক আছে? আমি 13টা পড়িয়েছিলাম। হ্যাঁ বলুন। দিদি, আমি তো প্রথম দিকদেরকে ছিলাম না ক্লাসের আর কি, বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আর কি প্রথম দিকদের করতে পারিনি কিছু। এখনো শুরু হয়নি, এতক্ষণ জাস্ট সবার প্রশ্ন শুনছিলাম, এই শুরু করব এখন। অসুবিধা নেই। আপনার কোনো জিজ্ঞাসা আছে? না দিদি। আর সবাই যে জিজ্ঞাসাগুলো করেছে রেকর্ডিং আছে, আমি তো দিয়ে দিব, তখন আপনি এটা শুনে নেবেন। যদি এগুলো আপনারও জিজ্ঞাসা হয়ে থাকে উত্তর পেয়ে যাবেন, অসুবিধা নেই, ঠিক আছে? আমরা তাহলে নতুন পড়ায় যাচ্ছি। আমি 13টা পড়িয়েছিলাম, স্নেহা আরও কিছু পড়িয়েছে।
তো আমি 14ই লিখছি এখানে। আচ্ছা, আজকে আমরা শুরুতেই আমরা চেষ্টা করব আজকে অপ্রভাবী অব্যয়গুলো শেষ করে ফেলতে, কারণ প্রভাবী অব্যয়ও অনেকগুলো আছে। প্রথমেই যেটা জানবো সেটা কি সাম্প্রতম। সাম্প্রতম সাম্প্রতম মানে কি কেউ জানেন? সম্প্রতি। হ্যাঁ, সম্প্রতি হয় মানে এখন, এই মুহূর্তে বা এরকম সম্প্রতি বলা যায়। আচ্ছা, আমরা সম্প্রতি লিখি। সম্প্রতি তো কি হতে পারে যে এখন এখন ভারতে গণতন্ত্র প্রচলিত। ভারতে গণতন্ত্র প্রচলিত, এই বাক্যটা যদি আমরা অনুবাদ করি, এখন মানে জানলাম যে সাম্প্রতম, সাম্প্রতম ভারত না দিয়ে বাংলাদেশও দিতে পারেন, অসুবিধা নেই, বা অন্য যে কোনো বাক্যতেও প্রয়োগ করতে পারেন সাম্প্রতম। আচ্ছা, এখনের সংস্কৃত আমরা আরো কয়েকটা অব্যয় জেনেছিলাম, কি মনে আছে কারোর? কারোর মনে আছে? গত ক্লাসে মানে আমার গত ক্লাসে আমি বলেছিলাম আরো কয়েকটা অব্যয়, কারোর মনে নেই? ইদানিম পড়েছিলাম না আমরা? অধুনা। ইদানিম, অধুনা, এগুলো প্রয়োগ করতে পারি এই বাক্যটাতে। অধুনা কোথায়? ভারতে। তো ভারত শব্দের সাথে এ বা এ যুক্ত হয়েছে, ভারতে এ, তো এটা কোন বিভক্তি হবে বলুন? কোন বিভক্তির প্রয়োগ হয় এ বিভক্তি যুক্ত হলে বাংলায়? সপ্তমী। সপ্তমী। ষষ্ঠী না, র বা এর থাকলে ষষ্ঠী, এ ইয়াতে থাকলে সপ্তমী, অধিকরণের সপ্তমী। স্থান বুঝাচ্ছে, স্থান বুঝালে সপ্তমী হয়, আবার এ দেখেও বুঝতে পারছি সপ্তমী। তো নর শব্দের মতো হবে, নর সপ্তমী এক বচনে হয় নরে, তাহলে ভারত কি হবে? ভারত কি হবে? ভারতে। ভারতে কি প্রচলিত? গণতন্ত্র। তো কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছি? গণতন্ত্র। তাহলে গণতন্ত্রটা কি? কোন পদ? গণতন্ত্র জানি না। জানবেন না কেন? কি বা কাহাকে দ্বারা প্রশ্ন করলে কি উত্তর পাই, মানে যে উত্তরটা পাই সেটা কি? কর্তা, ক্রিয়া? না, পদটার নাম কি? দ্বিতীয়া বিভক্তি হবে, কিন্তু পদটা কি? কর্তা, ক্রিয়া না? কর্ম। কর্ম। হ্যাঁ, কর্ম। কর্তা কেন বলছেন? কর্ম, কর্মে দ্বিতীয়া হয়, তো গণতন্ত্র শব্দের দ্বিতীয় এক বচন গণতন্ত্রম। গণতন্ত্রম প্রপূর্বক চল ধাতু প্রচলিত। তো এখানে কি হবে? প্রচলতি, প্রচলতি। ঠিক আছে। তো সাম্প্রতম আপনি ইদানিম বা অধুনার বদলেও প্রয়োগ করতে পারেন। আপনি যখন উপস্থাপনা করবেন, এখন বক্তব্য রাখবেন অমুক, তো পরে যখন আরেকজনকে ডাকবেন, তো সেখানে ইদানিমের জায়গায় অধুনা প্রয়োগ করতে পারেন, সাম্প্রতম প্রয়োগ করতে পারেন। ঠিক আছে, তারপর 15 কি হয়? यावत, यावत, यावत অর্থ কি? এ যাবত নাকি?
হুম, এই যাবৎ মানে যতদিন আর কি, যতদিন। যতদিন। যতদিন বাঁচবে সুখে বাঁচো। যতদিন কি হবে অনুবাদ বলুন তো? সুখে বা আনন্দে বাঁচো। চেষ্টা করুন, আমি করে দিলে তো হবে না, আপনাদের তো অনুবাদ করতে হবে। এটা কি বাক্য বলুন তো? মানে কোন লকার প্রয়োগ করবেন? এটা কি বলা হচ্ছে, মানে কি হচ্ছে? যতদিন বাঁচবে আনন্দে বাঁচো, একজনের প্রতি এটা কি উপদেশ দেওয়া হচ্ছে? বলা হচ্ছে অনুজ্ঞা। হ্যাঁ, লোট লকার। লোট লকার প্রয়োগ হবে, একদম ঠিক। তাহলে কি হবে? যতদিন সংস্কৃত কি? এখনই তো বললাম, লেখাও আছে কি? यावत्। ইয়াবৎ। খণ্ড তো কোথায় গেল? এই যে ইয়াবৎ বাঁচবে। বাঁচা হচ্ছে জীব ধাতু। जीवष्यति। জীবিষ্যতি। তারপর আনন্দে, এটা কি একটা অবস্থা বোঝাচ্ছে না? সুখম হতে পারে। সুখম নয়, সুখম নয়। হ্যাঁ, সুখমও দেয়া যায়। আনন্দর এক্সাক্ট সংস্কৃত সুখম নয়, আনন্দ সংস্কৃত আনন্দ। আনন্দম। আনন্দম। হ্যাঁ হ্যাঁ। তারপর জীবধাতুর লোট লোকারে কোন পুরুষের কোন বচনের রূপ হবে? তো এটার অর্থ কি? এটা মাঝে মধ্যে হয় দিদি, লিখতে যাবেন আরেকটা হয়েছে আরেকটা। হ্যাঁ, সমস্যা। দিদি আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি যে জীবেত কি হবে? জীবেত যদি আপনি এটা কি? হ্যাঁ, আমি বলছি, যাকে নির্দেশ করছেন সে যদি মানে তুমি বলে আপনি নির্দেশ না করে, যাকে নির্দেশ করছেন সে, তাকে যদি আপনি বলে সম্বোধন করে থাকেন, উপদেশটা যাকে দিচ্ছেন সে, তাকে যদি আপনি বলে সম্বোধন করেন, সেই ক্ষেত্রে জীবেত হবে। তো এটা কিভাবে প্রয়োগ হয়েছে জীবেতটা? মানে এটা কিভাবে প্রয়োগ করা হবে? জীবেত হচ্ছে আপনার বিধিলিঙ্গে হচ্ছে প্রথম পুরুষের এক বচনের রূপ। প্রথম পুরুষের এক বচনে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, খলু শব্দটার অর্থ কারুর জানা আছে? খলু অনেকগুলো অর্থে প্রয়োগ হয়। নিশ্চয়তা দিতে, মানে ধরুন একটু জোর দিতে, ঠিক আছে, ব্যবহার হয়। যেমন তুমি দুর্যোধন, নিশ্চিত হয়ে আমি বলছি যে তুমি দুর্যোধন। তো সেই ক্ষেত্রে এটা যখন অনুবাদ করব, দুর্যোধন, এটা যখন অনুবাদ করব কি হবে? ত্বাম দুর্যোধনম খলু। দুর্যোধনম খলু। ত্বাম দুর্যোধনম খলু। হয়নি? কি ভুল হয়েছে বলুন তো? দিদি ই যে আছে ই, হ্যাঁ, দুর্যোধনঃ। দুর্যোধনঃ বিসর্গ হবে। একদম ঠিক, কারণ এখানে কর্তা হিসেবে ব্যবহার হচ্ছে দুর্যোধন। আর হ্যাঁ, আপনি ওই ইও ব্যবহার করতে পারেন,
কিন্তু এখন আমরা তো ওই এভও ব্যবহার করতে পারেন, কিন্তু এখন তো আমরা এটার প্রয়োগ শিখছি, এজন্য আমরা এটা প্রয়োগ করে অনুবাদ করছি। ওই দেখালাম না, ও তারপর ইদানিমও ব্যবহার করতে পারেন, আবার সাম্প্রতমও ব্যবহার করতে পারেন, কিন্তু শিখছি সাম্প্রতমের প্রয়োগ, তাই বাক্যটা আমরা সাম্প্রতম দিয়ে করেছি। তো ঠিক তেমনি এখানে আমরা খলু দিয়ে বাক্য শিখছি, তাই খলু প্রয়োগ করব। ত্বাম দুর্যোধনঃ খলু। আর কি প্রয়োগ হয়? প্রশ্ন আলু হয়ে করতে, গেছে প্রশ্ন করতে। দিদি, আলু হয়ে গেছে, আলু। আহা, এটা কি বারবার আলু হয়ে যাচ্ছে। ঠিক আছে, প্রশ্ন করতে হচ্ছে খলু ব্যবহার করা হয়। কিরকম এটা? কি হতে পারে? তুমি কি শিক্ষক? এই বাক্যটা যদি আমরা অনুবাদ করি, বা আপনি কি, আচ্ছা আপনি কি শিক্ষক? কি হবে বাক্যর অনুবাদ বলুন তো? কি হবে? আপনি হলে তো ত্বমে আসবে দিদি, না? আপনি তো ভবান, ভূ ধাতু। ও বাবা, না, ভূ ধাতু, হ্যাঁ। না, ধাতু নয়, আমি ভুল বলেছি, ধাতু নয়, ভূ ধাতু নয়, ভবতী ধাতু আর শব্দ তো এক নয় না, ভবৎ শব্দ। শব্দরূপ, এটা শব্দরূপ আসবে হ্যাঁ, নাকি? ভবৎ শব্দ, ভবৎ শব্দ। ভবান কিম শিক্ষক। ভবান কিম খলু। কিম কিম শিক্ষকः শিক্ষকः। শিক্ষকः শিক্ষকः খলু। একদম ঠিক, আবার না আলু হয়ে যায়। এই তারপর নিষেধ করতে, নিষেধ মানে কি হতে পারে? যেও না, নিষেধ, যেও না। কি হবে অনুবাদ? মানে একটু জোর দিয়ে নিষেধ করছে। এমনিতে আমরা তো যেও না অনুবাদ যদি করি মা গচ্ছ, মা গচ্ছ বা ন গচ্ছ, মা অথবা ন গচ্ছ। এখন জোর দিতে চাইছি আমরা, তো খলু যোগ করে দেব, মা গচ্ছ খলু বা ন গচ্ছ খলু। তাহলে তিনটা প্রয়োগ পেলাম। কি কি? নিশ্চয়তা দিতে, প্রশ্ন করতে, প্রশ্ন বলতে প্রশ্নটা একটু জোর দিয়ে করতে, মানে খুব, মানে কি বলবো, নিশ্চয়তা চাইছে, মানে ঘিরে ধরেছে, এরকম বোঝাতে আপনি খলুটা প্রয়োগ করবেন। তারপর নিষেধ করতে, জোর দিয়ে নিষেধ করতে, মানে মূল কথা খলুটা ব্যবহার হয় কোনো একটা বাক্যকে আরো জোরালো করতে, আরো জোর দিতে। আচ্ছা, তো এই তিনটা প্রয়োগ দেখলাম। তারপর 17-তে যাই। 17 আছে কি? পুনঃ। পুনঃ মানে কি? পুনরায়। শনৈ শনৈ, শনৈ শনৈ তো হলো শনৈহি, শনৈহি হচ্ছে আপনার ধীরে ধীরে, ধীরে ধীরে, শনৈ শনৈ ধীরে ধীরে। আচ্ছা, পুনরায়, পুনরায়, এই কাজটি, কাজটি করো না। কি হবে অনুবাদ? পুনরায় সংস্কৃত কি? পুনঃ। এই
এই কি পড়েছিলাম এই সংস্কৃত একটা আরেকটা ইদম কারিয়াম। একদম ঠিক, ইদম কারিয়ম। ইদম না কুরু। কারিয়ম। না কুরু। হুম, একদম ঠিক। এই তো আপনারা পারছেন। ন অথবা ন ছাড়া আর কি প্রয়োগ করতে পারি? মা কুরু। মা করু। না কুরু। এই হয়ে গেল 17-র পরে। আচ্ছা, আপনারা হি পড়েছেন কালকের ক্লাসে? গত ক্লাসে হি কি পড়ানো হয়েছিল? গত ক্লাসে হুম গত ক্লাসে আচ্ছা, হিটা পড়ি আমরা, মনে হয় পড়ানো হয়নি। হয়নি। আচ্ছা, এটা পড়ানো হয়নি। হি মানে হচ্ছে যেহেতু বা বস্তুত। বস। হি মানে কি? যেহেতু। আচ্ছা, গতদিনে কোনটা পড়ানো হয়েছিল বুঝছি। কোনটা পুনঃ পড়ানো হয়েছিল, তাই তো? কোনটা পড়ানো হয়েছিল। আচ্ছা, আমি গতদিনের নোটটা দেখতে পারিনি আসলে, ও কি কি পড়িয়েছিল, সময় পাইনি। আচ্ছা, অসুবিধা নেই, আর আরেকবার রিভিশন হয়ে গেল। আমাদের ভালো হলো। হুম। আচ্ছা, আম, আমরা একটা বাক্য অনুবাদ করি। এখানে আগুন আছে, তাই ধোঁয়া দেখা যাচ্ছে। বাক্যটা বড় মনে হতে পারে কিন্তু সহজ। এখানে কি পড়েছিলাম আমরা? এখানে সংস্কৃত কি? হ্যাঁ, অত্র কি আছে? অগ্নি। দ্বিতীয়া হবে। দ্বিতীয়া হলে কি হবে? অগ্নিম। হুম, অগ্নি। অগ্নিম अस्ति। অত্রটা ইহো ইহো কি দেওয়া যেত এখানে? ইহো কেন হবে? ইহো অত্র এখানে আমরা তো জানি। হ্যাঁ, অত্র তো এখানে। ইহো মানে কি এখানে? হ্যাঁ, তাই তো করিয়েছে। ইহো মানে তো এখানে লিখেছি আমি, ভুল লিখেছি কিনা না, দিদিও তাই বলছে। যেখানে আছে এটাই চলুক। অত্র অগ্নি অস্তি। না না, এই তাই এখানে, ধোঁয়া দেখা যাচ্ছে। এখানে বলতে আপনার যদি নির্দিষ্ট করে এখানে বোঝায়, মানে এই স্থানটাতেই, সেই ক্ষেত্রে আপনার অত্র ব্যবহৃত হয়। একটা বিস্তৃত এলাকাকে যদি নির্দেশ করে তখন ইহো ব্যবহৃত হয়। ঠিক আছে, ধরুন এখানে অনেক লোক বাস করে, এখানে বলতে তো এই জায়গায় নাম, এই এলাকাটাকে নির্দেশ করছে, একটা বিস্তৃত এলাকা। তো সেই ক্ষেত্রে আপনার ইহো ব্যবহৃত হবে। অত্র একটা নির্দিষ্ট জায়গা নির্দিষ্ট করে বলে, আগুন তো সব জায়গায় নেই, একটা নির্দিষ্ট জায়গাকে বোঝানো হচ্ছে এখানে। তো এখানে আমরা ইহো ব্যবহার করতে পারবো না, অত্রই ব্যবহার করতে হবে। অত্র অগ্নিম अस्ति। তাই, আচ্ছা, এখানে তাই ব্যবহার করেছি না, যেহেতু ব্যবহার করতে চাইছিলাম। যেহেতু, যেহেতু তাই ধোঁয়া দেখা যাচ্ছে। তো যেহেতু সংস্কৃত কি? কি পড়েছি? হি। হি। হুম, তারপর কি হবে?
অতঃ, তাই মানে সংস্কৃত কি? অতঃ পড়েননি? অতঃ, এটাও একটা অব্যয়। তাই, তাই মানে হচ্ছে অতঃ। অতঃ কি দেখা যাচ্ছে? ধোঁয়া। ধোঁয়া সংস্কৃত হচ্ছে ধূম্র, দ্বিতীয় হবে ধূম্রম। ধূম্রম, ধূম, ধূম্রম দেখা যাচ্ছে, দৃশ্যতে। এই প্রয়োগটা এখনো আপনারা পড়েননি, দৃশ্যতে কেন হলো এটা আমরা পরে পড়বো, এখন বললে বুঝবেন না। এটা জাস্ট একটু লিখে নিন যে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, এইসব ক্ষেত্রে এরকম রূপ হয়, দৃশ্যতে, শ্রূয়তে। ঠিক আছে? আমরা অনেক সময় জিজ্ঞেস করি না, শ্রূয়তে বা মম বচনম, আমার কথা কি শোনা যাচ্ছে? তখন আমরা উত্তরে কি বলি? আম শ্রূয়তে। এই প্রয়োগটা কেন হয়? এটা হচ্ছে আপনার বাক্য, আমরা তো বর্তমানে যেই বাক্যগুলো গঠন করছি সেগুলো সব কর্তৃবাচ্যে আছে, কিন্তু বাক্য 3 প্রকার হয়, কর্তৃবাচ্য, ভাববাচ্য, কর্মবাচ্য, 3 প্রকার বাক্য গঠিত হয়। তো এটা ভাববাচ্যে হচ্ছে। তো এটা আমরা পরে যখন ভাববাচ্য পড়ব তখন বিষয়টা বুঝতে পারবো, অনেক বিস্তৃত বিষয়, এখানে বোঝানো সম্ভব না। জাস্ট লিখে নিন যে দৃশ্যতে হবে, মানে কোনো একটা কিছু হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এরকম রূপ ব্যবহার করে থাকি সাধারণত। আচ্ছা, 18, 19, কালগুলো তো আপনারা পড়েছিলেন না? শ্বাহ, পরশ্বাহ, পরশ্বাহ, এগুলো মনে হয় আমি পড়িয়েছিলাম। আচ্ছা আচ্ছা, অবশ্যম পড়েছেন? অবশ্যম, হ্যাঁ অবশ্যমও মনে হয় পড়েছেন। আচ্ছা, নেক্সট হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, গত ক্লাসে সম্ভবত স্নেহা পড়িয়েছিল। আচ্ছা, আচ্ছা, অথ মানে কি? অথ, অথ মানে হচ্ছে এরপর, অথবা এই। আমরা যদি একটা বাক্য করি যে এরপর, এরপর, এরপর সে বলেছিল, সে বলেছিল, বলুন এটা কি হবে? অথ সহ অবদত। অথ সহ অবদত। এরপর, এরপর আরো কিছু সংস্কৃত হয়, মানে এরপর শব্দটার জানেন কি হতে পারে? এখনো ইতি নাকি ইতি, অনন্তরম, অনন্তরম। অনন্তরম। তারপর অতঃ পর, অতঃ পরম, এগুলো অব্যয়। অতঃ পরম, এখানে দেখুন বিসর্গর পর প থাকায় বিসর্গর জায়গায় ফ হসন্ত উচ্চারিত হচ্ছে, অতঃ পরম। সহ অবদত। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি অপ্রভাবী অব্যয় এগুলোই ঘুরে ফিরে, তো এর বাইরে আর খুব একটা প্রয়োজন হয় না। তো আজকে কি আমরা প্রভাবী অব্যয় শুরু করব নাকি নেক্সট ক্লাসে পড়ব? অনেকগুলো আছে প্রভাবী অব্যয়। আজকে কি পরবর্তী ক্লাসে করব। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এতটুকুই পড়ি আজকে। তো কারোর কোনো জিজ্ঞাসা আছে? বুঝা গেছে। বাহ, খুব ভালো। দিদি নমস্কার। হ্যাঁ বলুন। দিদি
মানে আমার যে ফোনে সমস্যা কেটে গিয়েছিল, তো 16 নাম্বারটা একটু আবার একটু রিপিট করলে ভালো হতো। খলু। আচ্ছা, খালু এই শব্দটা হচ্ছে আপনার বেশ কিছু ক্ষেত্রে ব্যবহার হয়। মূলত এটা হচ্ছে কোনো কিছু জোর দিতে, কোনো একটা বাক্যকে আরও জোরালো করতে ব্যবহৃত হয়। তো কি কি ক্ষেত্রে ব্যবহৃত হয় দেখুন, নিশ্চয়তা দিতে, তারপর প্রশ্ন করতে, আর হচ্ছে নিষেধ করতে। তো আমরা যদি বাক্যগুলো দেখি তাহলে বুঝতে পারবো। নিশ্চয়তা দিতে কীরকম, তুমি দুর্যোধন, মানে তুমি নিশ্চিত দুর্যোধন, এখানে আমার কোনো হচ্ছে সন্দেহ নেই, তুমি যতই ছদ্মবেশ ধরো না কেন তুমি দুর্যোধন। তো এরকম ভাব প্রকাশ করতে অর্থাৎ তখন হচ্ছে খলুটা ব্যবহার হয়। তো অনুবাদ যদি করি, তুমি দুর্যোধন, এটার অনুবাদ তো আমরা জানি ত্বাম দুর্যোধনঃ। তো নিশ্চয়তা দেওয়ার ক্ষেত্রে ত্বাম দুর্যোধনঃ খলু, এটা খলুটা যোগ করে দিলে এই ইটা যোগ হয়ে গেল। তারপর প্রশ্ন করতে কীরকম, আপনি কি শিক্ষক? এই বাক্যটা আমরা সাধারণভাবে অনুবাদ করি কিম ভবান শিক্ষকঃ, কিন্তু জোর দেওয়ার ক্ষেত্রে একটু জোরালোভাবে প্রশ্ন করতে সেই ক্ষেত্রে খলুটা যোগ করে দিতে হবে। ভবান কিম শিক্ষকঃ খলু, আপনি কি সত্যিই শিক্ষক, এরকম ভাব প্রকাশ করতে। আচ্ছা, নিষেধ করতে যেও না, সাধারণভাবে আমরা নর্মালি কাউকে বলছি যেও না, অত একটা জোর করছি না, চলে যাক, জাস্ট কথার কথা বলছি আর কি, যেও না। তো সেই ক্ষেত্রে বলবো কি মা গাচ্ছা, না গাচ্ছা, কিন্তু আবার দেখুন আলু হয়ে গেছে, উফ, খালু। হ্যাঁ, তো আমি সিরিয়াসলি বলছি যে না না, যেও না প্লিজ, থাকো, ওরকম বুঝাতে হচ্ছে আপনার খলুটা যুক্ত হবে, মা গাচ্ছা খালু। এটা হচ্ছে মানে আপনি খুবই সিরিয়াসলি বলছেন কোনো একটা কথা, সেই ক্ষেত্রে এই খলুটা আপনার বাক্যকে আরও জোরালো করবে। এই তিনটা ক্ষেত্রে এর ব্যবহার হয়। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি দিদি, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। আর কারোর কোনো জিজ্ঞাসা আছে? যদি কুটুম্ব জানা আমরা যখন পড়েছিলাম সম্ভাষণম কুটুম্ব জানা, ওইখানে আমরা দেখেছিলাম বার্তা পত্রিকা অনন্তরম পঠতু, মানে খবরের কাগজটা পড়ার জন্য নলিনী বলছে এই কথাটা, নলিনী এই কথাটা বলছেন, মাতা এই কথাটা বলছেন বার্তা পত্রিকা অনন্তরম পঠতু। তো এখানে পঠতু তারা দিলেন, এখানে কি খলু আসতে পারতো? মানে খুব শিশুতোষ প্রশ্ন, এই জন্য আপনি আবার কিভাবে নেবেন? না না, আমি তো বললাম আপনার মনে যেই প্রশ্ন আসুক আপনি করবেন, আমি যদি পারি উত্তর দিব, নয়তো জেনে এসে উত্তর দিব, কোনো অসুবিধা নেই, তা যত শিশুতোষই হোক না কেন। ঠিক আছে, কি বললেন আমি আসলে ঠিক করে বুঝতে পারিনি, আপনি আরেকবার প্লিজ বলবেন। বার্তা পত্রিকাম অনন্তরম পঠতু, ওই কুটুম্ব জানা সম্ভাষণের মধ্যে আমরা পেয়েছিলাম যে মাতা বলছে ইয়েকে, মানে ওই সন্তানের পিতাকে বলছে যে খবরের কাগজটা পরে পড়ো, আর তার তো জন্মদিন অন্যান্য কাজ ছিল, পুজো ঘরে তার কাজ ছিল, সেটাই আমি বলছি যে এই বার্তা পত্রিকা অনন্তম পঠতু যে বললো, সেটা এটা কি জোর দিয়ে বলা হচ্ছে? বার্তা পত্রিকাম অনন্তরম যোগ করতে পারবেন, অসুবিধা নেই, তাহলে আরো একটু জোরালো হবে। এখন কে কিভাবে বলছে সেটা তো তার উপর, মা হয়তো ওভাবে খলুটা যোগ করেনি, আপনি কাউকে বলতে গেলে সেই ক্ষেত্রে আপনি খলু যোগ করে বলতে পারবেন, অসুবিধা নেই, তাহলে বাক্য ভুল হবে। আচ্ছা দিদি, হ্যাঁ ক্লাস এই পর্যন্ত না? হ্যাঁ, আজকে তো সবাই বলছে যে প্রভাবিতে না যেতে, তো আমরা নেক্সট ক্লাসে পড়বো আর কি। আচ্ছা, তাহলে আমি একটু লিভ নিয়ে বলছি। ঠিক আছে মহারাজ, প্রণাম। প্রণাম। ঠিক আছে, আর কারোর কোনো জিজ্ঞাসা?
আমরা তো যখন মহারাজজি শুরু করলেন তখন শুরু ছিল যে 20 মিনিট দেখলেই হবে, এখন তো দিন দিন বই মোটা হচ্ছে। মহারাজ জ্ঞানও যখন বেড়ে শুরু যাচ্ছে। করেছিলেন তখন তিনি অতটা কিন্তু পড়াতেন না, তিনি জাস্ট ওই গীতার ব্যাকরণগুলোই দেখিয়ে দিতেন আর অল্প অল্প করে পড়াতেন। তা এখন আমরা বেশি পড়ছি তো একটু বেশি সময় তো দিতে হবেই। না, অনেক অব্যয়গুলো মনে রাখলে সত্যিই কথার মধ্যে একটা আহ আনন্দ এবং বোঝানোর বিষয়গুলো খুব ভালো লাগে, আসলে ব্যবহার হওয়া দরকার। সেটাই, এইগুলো কিন্তু আপনার ব্যবহার করতে হবে এরকম নয়, তবে এগুলো আপনার বাক্যকে আরো সুন্দর করে, এটাই হচ্ছে অব্যয়ের মানে মূল ব্যবহার আর কি। বাক্যকে আরো সুন্দর করে, আরো জোরালো করে, আরো মানে ব্যতিক্রম করে, বৈচিত্র্য আনে। দিদি হ্যাঁ দিদি আমি ক্লাস করতে পারিনি, রেকর্ড হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে, ধন্যবাদ। আমি দিয়ে দিব, অসুবিধা নেই। আচ্ছা, আর কারোর কোনো জিজ্ঞাসা আছে? ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাস এখানে শেষ করব। আমি নোটটা পাঠানোর সময় আমার মাথায় আর কোনো এক্সট্রা অব্যয় যদি আসে আমি দিয়ে দিব, আমার মাথায় এই মুহূর্তে আর কিছু মনে পড়ছে না, মাথায় আসছে না, যদি আসে আমি লিখে দিব, যদি বুঝতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে জানাবেন, অথবা নেক্সট ক্লাসে তো আমি আবার আসবই, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আমরা শান্তি দিচ্ছি, আপনারাও মিউট অবস্থায় আমার সাথে সাথে শান্তি দিন। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সবাইকে নমস্কার, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।